এ পর্যায়ে স্বাগত জানাবেন সাদারঙের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী মহোদয়। সুপ্রিয় সুধীজন, বহুল প্রত্যাশিত অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া রচনা সংগ্রহ গ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব উপলক্ষে সাদারং উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ আয়োজিত আজকের আনন্দ উৎসবে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে সাদারঙের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের সমগ্র আয়োজনে সভাপতিত্ব করবেন সাদারং উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী মহোদয়। সাদারঙের জন্য বড় গর্বের বিষয়, একাধারে মহান শিক্ষক, সঙ্গীত রসজ্ঞ, কবি, প্রাবন্ধিক, অনুবাদক অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া, যিনি আমৃত্যু সাদারঙের সহসভাপতি হিসেবেও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া মহোদয়ের এই মূল্যবান গ্রন্থটি সাদারং থেকে প্রকাশ করতে পেরে আমরা সবাই ভীষণ আনন্দিত। যার একান্ত আগ্রহ না থাকলে আমরা এই গ্রন্থটি প্রকাশের কথা ভাবতেই পারতাম না। তিনি শ্রদ্ধেয়া রুচিরা দিদি, তাকে আমার শ্রদ্ধা জানাই। আজকে বিশেষভাবে উল্লেখ্য অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া মহোদয়ের সহধর্মিণী শ্রদ্ধেয়া দেবী বড়ুয়া মহাশয়া দাদার অপ্রত্যাশিত প্রয়াণের পর তাদের একমাত্র কন্যা আমেরিকা প্রবাসী শাওনী বড়ুয়া, জামাতা শুভার্থী বড়ুয়া এবং নাতনি সুহানীকে নিয়েই থাকেন। তিনি বর্তমানে বয়সজনিত বিভিন্ন রোগে অসুস্থ। পারিবারিক কারণে এই অসুস্থ শরীর নিয়েই সংক্ষিপ্ত সময়ের জন্য ওনাকে বাংলাদেশে আসতে হয়েছে। আমাদের বড় সৌভাগ্যের বিষয় হলো, আমাদের অনুরোধ উপেক্ষা না করে তিনি কিছু সময়ের জন্য শারীরিক কষ্ট স্বীকার করে আজকে উপস্থিত হয়েছেন এই আনন্দঘন অনুষ্ঠানে। মাইক্রোফোনে একটি লাইন উচ্চারণ করার মতো পরিস্থিতিও তার নেই। তার এই স্বল্প সময়ের উপস্থিতি আমাদের সবাইকে উজ্জীবিত করেছে। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দাদার একমাত্র কন্যা শাওনের প্রতিও আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছি। পরিশেষে আজকের আয়োজন আপনাদের সানন্দ উপস্থিতিতে সাফল্যমণ্ডিত হবে এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এবারে নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন পর্ব। এই পর্বে মঞ্চে আসার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি কবি ও অনুবাদক আলম খোরশেদ, কবি ও অধ্যাপক মাইনুল হাসান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া মহোদয়গণকে। একই সাথে আমি সাদারঙের সভাপতি অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী মহোদয়কে অনুরোধ জানাই এই পর্বের অতিথিদেরকে নিয়ে মঞ্চে আরোহণ করবার জন্য। এই পর্বে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার ছোট বোন শ্রদ্ধেয়া রুচিরা বড়ুয়া মহোদয়কে।
আরও আমন্ত্রণ জানাচ্ছি কবি মুজিবুর রহমান মহোদয়কে মঞ্চে আসবার জন্য। এখন অতিথিদের মাধ্যমে মোড়ক উন্মোচন পর্ব। আমি সম্মানিত অতিথিদেরকে অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার রচনা সংগ্রহ গ্রন্থের মোড়ক উন্মোচনপূর্বক আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি অতিথিবৃন্দকে সাথে নিয়ে দর্শক সারিতে গিয়ে উপবেশন করবার জন্য। সুধীমণ্ডলী, যে গ্রন্থটির মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত হয়ে চলেছে সেই গ্রন্থটি উৎসব উপলক্ষে 50% মূল্য ছাড় দিয়ে, অর্থাৎ অর্ধেক মূল্যে সংগ্রহ করা যাবে আজ। আপনারা যারা আগ্রহী আমাদের নির্দিষ্ট স্টল থেকে আজ সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় সুধী, আজকের এই আয়োজনটি সাজানো হয়েছে এইভাবে। সংক্ষিপ্তাকারে কথামালায় কয়েকজন অতিথি পরপর যুক্ত হবেন, এরপর ছোট আকারে একটি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন হবে এবং এভাবেই চলমান থাকবে সম্পূর্ণ অনুষ্ঠানটি। এই পর্যায়ে প্রথমে অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার জীবনী পাঠ করবেন প্রকৌশলী রূপক সেন মহোদয়। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং দর্শক সারিতে উপবিষ্ট বিভিন্নজন আমাদের সদারঙ্গের সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার সান্ধ্যকালীন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার এই যে রচনা সংগ্রহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আমাদের সদারঙ্গ পরিষদ, উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদের পক্ষ থেকে সামান্য ঋণ শোধের প্রয়াস। অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, অনুবাদক। অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার জন্ম, পিতার তৎকালীন কর্মস্থল মায়ানমার অর্থাৎ তৎকালীন বার্মার 1951 সালের 13ই জানুয়ারি। শিক্ষা অনুরাগী, সমাজহিতৈষী, ধর্মপরায়ণ, দানশীল ব্যক্তি নলিনীরঞ্জন বড়ুয়া তার পিতা। একনিষ্ঠ সাহিত্য পাঠক, সঙ্গীতানুরাগী, উদারমনা, অপার মমতাময়ী লীলা বড়ুয়া তার মাতা।
শৈশবে প্রাথমিক শিক্ষা শুরু মায়ানমারে। কৈশোরে তার পৈতৃক জন্মপদ জামিজুরিতে ফিরে আসেন পিতামাতার সঙ্গে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরি গ্রামের শিক্ষা সংস্কৃতি, সমাজসেবা, ধর্মীয় আদর্শে ঋদ্ধ স্বনামধন্য পরিবারে তপনজ্যোতি বড়ুয়ার বেড়ে ওঠা। শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 1968 সালে 2000 উচ্চ বিদ্যালয় থেকে সম্মানিত মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে স্টার মার্ক পেয়ে 12তম স্থান অর্জন করেন। 1970 সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। আর শৈশব তিনি ছিলেন শান্ত ও ভাবুক প্রকৃতির নিভৃতিচারী। সাহিত্য ও সঙ্গীতের প্রতি ছিল তার প্রগাঢ় অনুরাগ। তার একান্ত ইচ্ছায় উচ্চ মাধ্যমিক শেষ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে ভর্তি হন। ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে বিএ অনার্স কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন 1975 সালে। 1973 সালের পরীক্ষা 1975 সালে অনুষ্ঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন 1976 সালে। 1974 সালের পরীক্ষা। পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। যথাসময়ে তিনি প্রফেসর হিসাবে পদোন্নতি লাভ করেন। বিভাগীয় চেয়ারম্যান থাকাকালে একনিষ্ঠতা, দক্ষতা ও সততার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন প্রচার বিমুখ, নিরহংকারী, বিনয়ী, মুক্তচিন্তক, সমাজ ভাবুক, পরিশীলিত, আধুনিক, মননশীল, মানবিক বোধে ঋদ্ধ একজন মানব সত্তা। নীতি নৈতিকতার প্রশ্নে ছিলেন অবিচল, সত্যনিষ্ঠ, কঠোর ও আপোষহীন। বহুমুখী পাণ্ডিত্যের অধিকারী ইংরেজি সাহিত্যের একজন প্রজ্ঞাবান, যশস্বী, আদর্শবান শিক্ষক তপনজ্যোতি বড়ুয়া। স্বনামধন্য শিক্ষক হিসাবে তার জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। ইংরেজি ও বাংলা সাহিত্যে তার পারঙ্গমতা ছিল সমান। শুদ্ধতা ও পরিমিতিবোধ ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তার সমস্ত সৃজনকর্মে এই গুণাবলী বিশেষভাবে পরিস্ফুট। জীবনযাপন ও আজীবন ছিলেন আড়ম্বরহীন ও শুদ্ধাচারী এক সত্যনিষ্ঠ মানুষ। আশৈশব তিনি পিতামাতার পরহিতব্রতের একনিষ্ঠতায়, সমাজে নির্মোহ কর্মস্পৃহার ঐকান্তিকতায় এবং বৌদ্ধ দর্শনের আলোকে অনুপ্রাণিত হয়েছিলেন নিবিড় চিত্তে, যা পরবর্তী জীবনে তার মানস গঠনে গভীরভাবে আলো ফেলে প্রতীত করে দেয় মানবতাবাদের বীজ মন্ত্র। তার সাহিত্য চর্চায়, সাহিত্য সৃজনে ও জীবনচর্যায় রবীন্দ্রনাথের সকল সৃষ্টিকর্ম ও জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল বিশেষভাবে। সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদাচারণা ছিল অনায়াস। মানবতাবোধ, মানবপ্রেম, নিসর্গ প্রেম, সমাজের নানা বৈষম্যের টানাপোড়েন, সমাজ সচেতনতা তপনজ্যোতির সকল সৃজনকর্মে প্রতিফলিত হয়েছে সুনিপুণভাবে, সুগভীরভাবে। সাহিত্য চর্চা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন সততার সঙ্গে। পাশাপাশি নিজ গ্রামে তার পিতার প্রতিষ্ঠিত জামিজুরি সুমনাচার বিদর্শন ভাবনা কেন্দ্রের ট্রাস্টি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন পিতার প্রয়াণের পর। দেশ বিদেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের জার্নাল সহ বহু সুপ্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকা, সাহিত্য সাময়িকী, সাহিত্য সংকলন, কবিতা বিষয়ক নিয়মিত সংকলন, দৈনিক পত্রিকা, সঙ্গীত বিষয়ক বিখ্যাত সংকলন, সাহিত্য ম্যাগাজিন, বিভিন্ন সংগঠনের স্মরণিকায় তার মননশীল সৃজনকর্ম, গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে। কলকাতাস্থ ধর্মাঙ্কুর সভার সুদীর্ঘকালের সুপ্রতিষ্ঠিত প্রকাশনা বোধিভারতীতে তার একাধিক লেখা প্রকাশিত হয়েছে। এই মহান জ্ঞান তাপস, পরহিতব্রতী, আত্মীয় পরিজন হিতকামী, অসাম্প্রদায়িক মননের ক্ষণজন্মা তপনজ্যোতি বড়ুয়া পার্থিব জগৎ থেকে চিরবিদায় নেন 18 ডিসেম্বর 2022 সালে। শুভ সন্ধ্যা, নমস্কার। সম্মানিত সুধী, যেহেতু
আজকে অনেকেই কথামালায় যুক্ত করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, সেই জন্য সবিনয়ে অনুরোধ থাকবে সবার বক্তব্য সংক্ষিপ্তাকারে 2 থেকে 3 মিনিটের মধ্যে সীমিত রাখা হলে আমন্ত্রিত সবার অংশগ্রহণ সহজ হবে। এই পর্বে কথামালায় প্রথমে আসবেন অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার ছোট বোন রুচিরা বড়ুয়া মহোদয়া। শুভ সন্ধ্যা। সমবেত শ্রদ্ধেয় সজ্জন মণ্ডলী, সদারং উচ্চাঙ্গ পরিষদ বাংলাদেশ আয়োজিত অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া রচনা সংগ্রহ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আগত সকল শ্রদ্ধেয় গুণীজন, শুভানুধ্যায়ী সকলকে জানাই আমার শ্রদ্ধা ও প্রীতিপূর্ণ শুভেচ্ছা। আজ বহু প্রতীক্ষিত অনেক আনন্দের একটি দিন। দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে গভীর বেদনারও আমার কাছে, আমাদের পুরো পরিবারের কাছে। যাকে উপলক্ষ করে আজ এই সুন্দর মনোজ্ঞ আয়োজন, তিনি সদারঙের প্রতিটি অনুষ্ঠানেই প্রথম সারিতে সকল গুণীজনদের সঙ্গে উপস্থিত থাকতেন, শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় চিত্তে নিমগ্ন হয়ে অনুষ্ঠান উপভোগ করতেন। আজ বিশেষভাবে তাই মনে পড়ছে তিনি নেই। তার এই অনুপস্থিতি আমার কাছে ভীষণ বেদনার। শ্রদ্ধেয় সুধীজন, আপনারা জানেন আজ 3 বছর হতে চলল তিনি নেই। তিনি আমাদের সবাইকে ছেড়ে অদেখা ভুবনের অনন্তলোকে চলে গেছেন। ভীষণ অকালে আমাদের কাছে, অসময়ে, আপনাদের কাছেও সেটা আপনারা আমার মতোই অনুভব করতে পারছেন। আজকেও এই মুহূর্তে সকলেই অনুভব করছেন, আমি জানি সেটা। তাকে হারিয়ে আমরা সবাই, পুরো পরিবারের সকলেই আমরা এত মূর্ছমান হয়েছি, আজও সেটা মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তার চলে যাওয়ার এই শূন্যতা তো কখনো পূরণ হবার নয়। তার অপরিমেয় স্নেহসুধা থেকে যে বঞ্চিত হই প্রতিদিন, অসীম মমতার ছায়া থেকে যে বঞ্চিত হই, নীরবে নির্ভীতেই গভীরভাবেই অনুভব করি আমাদের যাপিত জীবনে। তিনি আমার দাদা অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া। আমাদের সকলের, আমাদের পরিবারের, আমাদের সকল ভাই বোনদের দাদা, আমাদের অভিভাবক, আমাদের পরম কল্যাণ মিত্র ছিলেন তিনি। দাদার একমাত্র সন্তান, শাওনের পিতা এবং বৌদির স্বামী। তাকে হারিয়েই আমরা এ নিবিড় বেদনাভার বহন করেই চলেছি আজও আমাদের যাপিত জীবনে। দাদার প্রয়াণের পরে ভীষণভাবে অন্তরে তাগিদ অনুভব করেছি। ভাবতাম কিভাবে তার সৃজন কর্মগুলোকে নিয়ে একটি প্রকাশনা করা যায়। যেহেতু তিনি কখনোই তার প্রকাশনার ব্যাপারে উৎসাহিত ছিলেন না, আপনারা তো সকলেই জানেন বা অনেকেই জানেন তিনি কেমন মানুষ ছিলেন। এত আত্মপ্রচার বিমুখ, নির্মোহ, নির্লোভ একজন মানুষ ছিলেন। তিনি হয়তো কখনোই সেভাবে চাননি যে তার প্রকাশনা হোক, তাই তার লেখাগুলো সেভাবে তিনি গুছিয়ে রাখেননি।
দাদার কন্যা, যেহেতু শাওনি বিয়ের পর থেকে আমেরিকায় থাকে এবং বউকেও সে নিয়ে গেছে, তাই আমাকে একাই ভাবতে হয়েছে কি করা যায়। কারণ আমি আগে কখনো কোনো প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত ছিলাম না, আমার কোনো পূর্ব অভিজ্ঞতাও ছিল না। একসময় আমার গুরুজি সঙ্গীতজ্ঞ ডক্টর স্বর্ণময় চক্রবর্তীর কাছে আমার অন্তরের ইচ্ছেটা, আকুল ইচ্ছেটা প্রকাশ করলাম। তিনি সঙ্গে সঙ্গে আমাকে ভীষণভাবে আশ্বস্ত করলেন যে সদারং থেকেই তার প্রকাশনা প্রকাশ করা হবে এবং সদারংয়ের সহসভাপতি শ্রদ্ধেয় দীপক দাদার রিয়াট কমিউনিকেশন থেকেই তাকেই এই প্রকাশনার দায়িত্ব দেওয়া হবে। এই দুজন মানুষের কাছে আমি তাই ভীষণভাবে কৃতজ্ঞ। তারা না হলে হয়তো আমি এইভাবে এই প্রকাশনা প্রকাশ করতে পারতাম না হয়তো। ডক্টর স্বর্ণময় চক্রবর্তীর সঙ্গে দাদার যে একটি নিবিড় আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল দীর্ঘ বছর ধরেই, এটা দাদার শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ থেকেই। এই সূত্রে তারা দুজনেই গভীর এক আত্মিক বন্ধনে আবদ্ধ ছিলেন দাদার আমৃত্যুকাল পর্যন্ত। শ্রদ্ধেয় সুধীজন, আজ যেহেতু তার প্রকাশনা অনুষ্ঠান, আপনাদের মাঝে যারা আলোচনা করবেন তার সৃজন কর্ম নিয়ে, তার জীবনবোধ নিয়ে, সদারংয়ের সঙ্গে এই প্রকাশনা কাজ করতে গিয়ে, সদারং সম্পাদনা পরিষদের সঙ্গে এই কাজ করতে গিয়ে আমি গভীরভাবে উপলব্ধি করেছি তার সমস্ত বহুমুখী সৃজন কর্মগুলো কতখানি গভীর, মননশীল। তার মতো প্রজ্ঞাবান যশস্বী লেখকের জ্ঞানের পরিধি কতটা সুবিস্তৃত এবং কতখানি গভীর। বিপুল জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। অবাক বিস্ময়ে অভিভূত হয়েছি পড়তে পড়তে লেখাগুলো। প্রতিটি লেখায় এত পরিশীলিত, পরিমার্জিত এবং পরিমিত। যেমন তাকে দেখেছি আজীবন, তিনি ছিলেন পরিশুদ্ধ জীবনের অধিকারী, নির্মোহ, প্রচার বিমুখ, নির্ভীতচারী একজন মানব সত্তা। আমি একটু আমাদের পরিবার সম্পর্কে একটু বলতে চাই, আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। আমার বাবারা ছিলেন 4 ভাই। বড় ভাই আমার জেঠু, আমরা দেখিনি, খুব অকালে প্রয়াত হয়েছেন। বাবাও পিতৃমাতৃহা হয়েছেন অনেক ছোটবেলায়, শুনেছি যে বড় ভাই জেঠু নিয়ে গিয়েছিলেন বাবাকে তৎকালীন বার্মায়। তারপর বাবা ওখানে তার সহোদর 2 ছোট ভাইকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং পরবর্তীতে দাদা যখন কিশোর বয়স দাদার, তখন দাদা এবং আমরা সবাই ভাই বোন, অর্থাৎ আমার কাকা, আমার বাবা এবং আমার কাকার 2 ভাইয়েরে আমরা সকল মোট 10 ভাই বোন ছিলাম। সকলেরই জন্ম মিয়ানমারে। তারপর দাদা যখন কিশোর বয়স তখন আমরা চলে আসি আমাদের চন্দনাইশ উপজেলার জামিজুরি গ্রামে। বাবা ছিলেন অসীম সাহসী, মুক্তমনা একজন সমাজ ভাবুক। সারা জীবন নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন সমাজ উন্নয়নের নানা কর্মকাণ্ডে এবং মুক্তিযুদ্ধের সময়ও বাবার অনেক অবদান, যদিও সেটা কেউ এখনো মনে রাখে না বা স্মরণে রাখে না। দাদা একটি প্রবন্ধে লিখেছেন সে কথা। বাবার সারা জীবনের বেশিরভাগ অর্জন ব্যয় করেছিলেন সমাজ উন্নয়নে এবং সৎধর্মের প্রসারের কাজে, যেটার প্রথম আমরা দেখেছি বাবার মিয়ানমারে থাকতেই কাজ শুরু করেছিলেন। জামিজুরি গ্রামের প্রথম বৌদ্ধ সমাজের প্রথম বিদর্শন ভাবনা কেন্দ্র গড়ে তুলেছিলেন। বুদ্ধের আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি এই ভাবনা কেন্দ্র গড়ে তোলেন।
তার অনুজ দুই সহোদর ভাইয়ের একান্ত সহযোগিতায়। মাও ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পটিয়া জেলার করল গ্রামের। এবং আমার মাসিমাও ছিলেন, মাসিমা মানে ডক্টর দিবাকর বড়ুয়ার আমার মাস্তুতো দাদার মা। তিনি এবং মা দুজনেই এই সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আমার দাদু ছিলেন তৎকালীন, উনিও মিয়ানমারে ছিলেন সরকারি চাকুরির, করলের বেশ নামকরা স্বনামধন্য একজন মানুষ ছিলেন। সমাজে বৌদ্ধ সমাজে তার অনেক অবদান। মারের কাছে শুনেছি তিনি মানে শিক্ষার প্রসারে, সমাজ উন্নয়নের অনেক অবদান ছিল তার। তখনকার দিনে তো নারীদের এত শিক্ষার প্রচলন ছিল না, কিন্তু তিনি মাকে, মাসিমাকে দুজনকেই উচ্চ বিদ্যালয়ে পড়িয়েছেন, নিজে হারমোনিয়াম বাজিয়ে গান শিখিয়েছিলেন। সে কথাগুলো মায়েদের কাছে আমরা অনেক পরে শুনেছি। মা এবং মাসিমা ছিলেন অত্যন্ত সংস্কৃতিবান, সঙ্গীতানুরাগী, সাহিত্যানুরাগী, সাহিত্যে একনিষ্ঠ পাঠক। আমাদের বাড়িতেও তাই একটি সামাজিক সাংস্কৃতিক একটি পরিবেশ, সঙ্গীতের বা সাহিত্য পাঠের একটা পরিবেশ ছিল। সেটা পরবর্তীতে দাদার আগ্রহে আরও বেশি প্রসারিত হয়েছিল। বাড়িতে বাবা মা কাকা কাকিমাদের অপার প্রেমময় স্নেহময়তার ছায়ায় আমরা বড় হয়েছি এক অনন্য পরিবেশে। অবারিত আলো হাওয়ার মতো সাহিত্য, সঙ্গীত, সুস্থ সংস্কৃতির সমৃদ্ধ একটি যৌথ পরিবারে। বুদ্ধের দর্শনের আলোয় আলোকিত, বুদ্ধের আদর্শের একান্ত অনুসারী, বৌদ্ধিক ধ্যান ধারণার একনিষ্ঠ অনুসারী ছিলেন বাবা মা এবং কাকা কাকিমারা। এর গভীর প্রভাবে প্রভাবিত হয়ে দাদাও এই একই ধ্যান ধারণায় নিজেকে গড়ে তুলেছিলেন। যবে থেকে বড় হয়েছি দাদাকে দেখেছি একজন শান্ত, সৌম্য, ভাবুক প্রকৃতির পরিশীলিত একজন পূর্ণ মানবিক সত্তারূপে। আমাদের সকলের ভাই বোনদের মাঝে তিনি নিরন্তর প্রয়াসী ছিলেন সত্য, সুন্দর ও কল্যাণের এই শুভবোধের আলোয় আলোকিত করে দেওয়ার প্রয়াসে তার মধ্যে আজীবন দেখেছি। গ্রামে আমাদের জাতীয় অনুষ্ঠানগুলোতে দাদাই প্রথম আনুষ্ঠানিকভাবে পালন করা শুরু করেছিলেন। পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারির মতো সব জাতীয় দিনগুলোতে তিনি প্রথম আমাদের গ্রামে আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন। আমরা পহেলা বৈশাখের ভোরবেলায় গ্রামের সকল তরুণীদেরকে নিয়ে দাদা প্রভাত ফেরির আয়োজন করতেন। ওরে গৃহবাসী গানটি গেয়ে গিয়ে আমরা সমস্ত পাড়া প্রদক্ষিণ করতাম। সন্ধ্যায় আয়োজিত হতো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের সূচিতে থাকতো, আমার এখনো মনে পড়ে, মোরা সত্যির পরে মন আজি করিব সমর্পণ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, ভুবনেশ্বর হে, মরু বিজয়ের কেতন ওড়ে। এই সমস্ত গানগুলো আমার এখনো মনে পড়ে। দাদার কোলে বসে এই গানগুলো শুনেছি আমার প্রায় শৈশবেই। দাদা নিজেই হারমোনিয়াম বাজিয়ে গানগুলো রিহার্সাল করাতেন। প্রতি সপ্তাহে যখন শহর থেকে গ্রামে যেতেন তখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন। অথচ দাদার কোনো রকম সঙ্গীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তার সত্ত্বেও তার প্রবল সঙ্গীতের প্রতি অনুরাগ, সঙ্গীত পিপাসু মনন থেকেই তিনি শুধু শুনেই সঙ্গীত চর্চায় এত নিবিড়ভাবে করেছেন এবং সঙ্গীত চর্চায় হয়ে উঠেছিলেন এক অনন্য সাধক। শাস্ত্রীয় সঙ্গীতের মতো কঠিন বিষয়ও তার কাছে ছিল রীতিমতো, কঠিন বিষয়েও তার পারঙ্গমতা ছিল রীতিমতো বিস্ময়কর। সুপ্রিয় সুধীমণ্ডলী,
আমি আর বিশেষ কিছু বলছি না, তার সম্পর্কে একটু বললাম আপনাদের জানার জন্যে। এরপরে তো আপনারা যারা দেখেছেন, তিনি শহরে পড়াশোনার পরে উনি যে পাশাপাশি সাহিত্য চর্চা শুরু করেছেন, আমি জানি সেটা অচিরা পাঠক চক্রকে দেখেছি, এবং আমিও মাঝে মধ্যে যেতাম। তারপরে আনন্দধ্বনিতে যে গান শ্রদ্ধেয় মিহিনুদ্দিন স্যার গান শেখাতেন, সেখানেই আমাকে দাদা নিয়ে যেতেন। এভাবেই তিনি সকলের কাছে পরিচিত হয়েছেন সাংস্কৃতিক জগতে। এরপরে সাহিত্য চর্চা সম্পর্কে আপনারা জানেন, সেগুলো আপনারাই বলবেন। আমি আর বিশেষ কিছু বলছি না, আমার সময়ের স্বল্পতা। আমি এবার সকলকেই আমার শ্রদ্ধা জানাই, এবং এই সদারং পরিবার থেকে যেই বইটি প্রকাশ করেছেন তাদের সকলের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই, এই সম্পাদনা পরিষদ সহ সকলের প্রতি। এবং আপনারা যারা দাদার স্মরণে লিখেছেন তাদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা। এই বইটি সম্পর্কে যে মূল্যায়ন করেছেন আপনারা, দাদা সম্পর্কে যে মূল্যায়ন করেছেন, সেটা এই বইটিকে অনেক সমৃদ্ধ করবে। আমি আবারও আপনাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার এই কথামালা শেষ করছি। দুঃখিত, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। নমস্কার। শ্রদ্ধেয় অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার একমাত্র সন্তান যুক্তবাসী শাওনী বড়ুয়া আজকের অনুষ্ঠানে তার অনুভূতি প্রকাশ করে একটি ছোট লেখা পাঠিয়েছেন। তার হয়ে আমি এখন সেটি পাঠ করে শোনাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমার বাবা তপনজ্যোতি বড়ুয়ার প্রয়াণোত্তর রচনা সমগ্রের প্রকাশ উপলক্ষে আজ আমরা একত্রিত হয়েছি। এই প্রয়াস সফল হয়েছে অনেকের আন্তরিক সহযোগিতা এবং নিষ্ঠার সমন্বয়ে। প্রথমে আমি আমার স্নেহময়ী পিসি রুচিরা বড়ুয়াকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত যত্ন, ধৈর্য এবং নৈতিক দায়িত্ববোধ নিয়ে বাবার বিচ্ছিন্ন লেখাগুলো সংগ্রহ, সংরক্ষণ এবং সম্পাদনার কাজ তত্ত্বাবধান করেছেন। তিনি এই প্রকাশনার নীরব কাণ্ডারি। এই প্রকাশনার নেপথ্যে পিসির পাশাপাশি পণ্ডিত ডক্টর স্বর্ণময় চক্রবর্তীর অবদানের কথাও অনস্বীকার্য। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ এবং অনুরাগ বাবা আর পণ্ডিতজির মাঝে এক নিবিড় সম্পর্ক স্থাপন করেছিল। সাদারাংয়ের প্রতিটি সঙ্গীত সম্মেলনে পণ্ডিতজি বাবার পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজনের জন্য পণ্ডিতজি এবং সাদারাংয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে আমি সকল অবদানকারী, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং ঘনিষ্ঠজনদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাই। আপনারা যাঁরা নিজ নিজ স্মৃতিচারণা, মূল্যায়ন এবং নিবেদন এই গ্রন্থে যুক্ত করেছেন, আপনাদের লেখার মাধ্যমে বাবার চিন্তা, দর্শন, অনুভব আজ একটি স্থায়ী রূপ পেয়েছে। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের সম্মিলিত প্রয়াস, সময়, পরিশ্রম, সহযোগিতা ও হৃদয়ের টান সব কিছু মিলে এই কাজটিকে সম্ভব করেছে। সুধীবৃন্দ, শ্রদ্ধেয় অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়ার সন্তান শাওনী বড়ুয়ার অনুভূতিটি এতক্ষণ শুনেছি আমরা। এবারে কথামালায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি ও সাংবাদিক ওমর কায়সার মহোদয়কে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা বাংলা একাডেমি কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান যে কাজটি করার কথা ছিল সেটি সদারং করেছে।
আমরা যারা তপন স্যারের ভক্ত তারা সদারঙের কাছে কৃতজ্ঞ। কোনো কাজ থেমে থাকে না, সদারং সেটা প্রমাণ করে দিয়েছে। সদারং কোনোদিন এর আগে কোনো বই এভাবে প্রকাশ করেছে কিনা আমি জানি না। এটি তাদের প্রথম প্রকাশনা হিসেবে এই অমূল্য অসাধারণ গ্রন্থটি তারা বের করে, তারাও এমনিতে ভালো প্রতিষ্ঠান, কিন্তু তারাও অমরত্বের খাতায় নাম লেখালো। আমি এই বইটা সংগ্রহ করব কারণ এখানে আমার বেশ কিছু প্রিয় কবিতা আছে এবং তপন স্যারের গদ্য যেগুলো আছে সেগুলো আমি মনে করি বাংলা সাহিত্যের একটা সম্পদ হয়ে থাকবে। এখানে তার রবীন্দ্র ভাবনা থেকে শুরু করে সব কিছু, তার সাহিত্য চিন্তা, তার অনুবাদগুলোও আছে। আজকে এই দরিদ্র মিলনায়তনে এই জন্য বলছি এখানে মানুষ কম। আমি মনে করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্ররা যারা দীর্ঘদিন তার কাছ থেকে আলো পেয়েছেন, শিখেছেন, তারা এসে ভরে ফেলবেন। আমি মনে করেছি তার ইংরেজি বিভাগের সহপাঠীরা আসবেন, কিন্তু সেটা হলো না। আশা করি বিশ্ববিদ্যালয়ে তার কাছ থেকে যারা শিখেছেন, সাহিত্য বুঝেছেন, তারা এই বইটি সংগ্রহ করবেন এবং নিজেরা আলোকিত হবেন। আমি সদারঙের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি ও অনুবাদক আলম খোরশেদ মহোদয়কে। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই এই মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রয়াত আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন তপনজ্যোতি বড়ুয়ার পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে তার অনুজা রুচিরা বড়ুয়াকে। আর আরও আমি বিস্মিত এবং বিমুগ্ধ হয়েছি যে গ্রন্থটি আজকে আমার হাতে তুলে দেওয়া একটু আগে, সেই গ্রন্থটি পেয়ে আমার ধারণার বাইরে ছিল আসলে যে তপনদা প্রচার বিমুখ মানুষ, আপনারা নিজেরাও জানেন, একটু আগে তার ভগ্নীও বলে গেছেন, আমি নিজেও জানি। কিন্তু তাই বলে তার এত কাজ, এত লিখিত প্রামাণ্য দলিল তার বিদ্যার, তার মনীষার, তার জ্ঞানের বহিঃপ্রকাশ হিসেবে ছড়িয়ে ছিটিয়েছিল আমাদের সত্যিই জানা ছিল না। এবং সেই কাজটি যে তারা করতে পেরেছে এত অল্প সময়ের মধ্যে, আমি বলবো এত বিপুল পরিমাণ লেখাকে দুই মলাটের মাঝখানে নিয়ে আসাটা, এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় সম্পদ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি কিছুক্ষণ আগে একটু চোখ বুলাচ্ছিলাম দ্রুত সূচিপত্রে, আমি নিজেও বিস্মিত হয়েছি। তার গদ্য পদ্য দুই ভাষায়, বাংলা ইংরেজি দুই ভাষায় মিলিয়ে তার লেখা নিজস্ব মৌলিক প্রবন্ধ, মৌলিক কবিতা, আবার একই সঙ্গে অনুবাদ, ইংরেজি সাহিত্যের বিপুল এবং বিস্তৃত পরিসর জুড়ে তার আনাগোনা। একদিকে ডেরেক ওয়ালকট, আর একদিকে আমি দেখলাম এখানে রুকসায়ারের পর্যন্ত কবিতাও রয়ে গেছে, যার খুবই কম আলোচিত এবং কম পরিচিত। তো সেই জন্য তিনি হয়তো 70 বছর বয়সে চলে গেছেন, একেবারে কমও নয় আমাদের জাতীয় গড় আয়ুর কাছাকাছি, কিন্তু তার মতো মানুষদের আসলে আরও 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 দীর্ঘায়ু পাওয়ার কথা, আর অনেকদিন থাকার কথা। তাদের প্রতিটি দিন, প্রতিটি যাপনের প্রতিটি মুহূর্তই তো আসলে খুবই মূল্যবান এবং খুবই আমাদের জন্য উপকারী বলে আমরা মনে করি। এবং সেইটা থেকে আমরা বঞ্চিত হয়েছি ঠিকই, অন্তত এই কাজটি, এই বইটি প্রকাশনার কাজ করে অন্তত আর কিছুটা হলো শূন্যতা
লাঘব হয়েছে বলে আমি মনে করি। তপন জ্যোতির নামটা কে রেখেছেন আমি জানি না, তার পূর্বপুরুষদের, কিন্তু তারা দূরদর্শী ছিলেন বলাই যায়, কারণ তার নামের যে অর্থ সূর্যের জ্যোতি সেটি তার মুখে যেমন ছড়িয়ে রয়েছে, তার গোটা অবয়বে যেমন ছিল, তেমনি তার মেধা ও মননে, তার চেতনা ও চৈতন্যে, তার হৃদয় জুড়ে সে আলো, সে আভা, সেই বিভূতি আমরা সবসময়ই অনুভব করেছি। আজ এবং আজকে থেকে আরও একটু বেশি করেই সেটা আমরা উপলব্ধি করব এই গ্রন্থটির মাধ্যমে। এবং এই গ্রন্থের ভেতরের যে সারবস্তুগুলো রয়েছে, আমি মনে করি অন্তত শিল্প সাহিত্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যদি সেটা পাঠ করেন, তাদের সেই সাধনা এবং তাদের সেই সৃজনশীলতা আরও বেশি করেই সমৃদ্ধ হবে এবং আরও বেশি করে সেটি গভীরতা পাবে। এবং তার যে সমাজ চিন্তা, যে প্রগতিশীল ধ্যান ধারণা, অসাম্প্রদায়িক চিন্তাভাবনা, সেটি যদি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি আমরা এই বইয়ের মাধ্যমে, তার পরিবার যে তাকে নিয়ে যে কাজগুলো করছে বা ভবিষ্যতে করবে, তাহলেই বোধহয় আমি মনে করি তার ত্যাগ এবং তার যে তিতিক্ষা এবং তার এতদিনের যে পরিশ্রম নিষ্ঠা সফল হবে। কারণ তারা তো সেই বাংলাদেশটাই চেয়েছিলেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমাদের যে দীর্ঘদিনের হাজার বছরের গভীর খুবই মানবিক মূল্যবান বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য, সেইটিকে যদি তারা লালন করেন, চর্চা করেন এবং ছড়িয়ে দেন সবার মধ্যে, তাহলেই মনে হয় তাদের এতদিনের এই শ্রম, তাদের এতদিনের এই নিষ্ঠা এবং এতদিনের এই নিবেদনটুকু পরিপূর্ণতা পাবে। আমি এই প্রত্যাশা করে এবং তার পরিবারের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আরও একবার প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কথামালার এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি ও অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী মহোদয়কে। আমন্ত্রণ জানাচ্ছি কবি ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া মহোদয়কে। আজকের এই অনন্য আয়োজনের সম্মানিত সুধীজন, আমি প্রথমে সদারঙ্গের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা এরকম একটি প্রকাশনার বড় উন্মোচন পর্ব আজ সম্পন্ন করছেন এবং তাকে স্মরণ করবার এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা একটু আগেই বলছিলাম যে কায়সার বোধে বলছিল যে দরিদ্র উপস্থিতি। আমার পাশে বিশ্বজিৎ ছিল, যে কোথায় দরিদ্র। আমরা দুজনে ভাবছিলাম যারা এসেছেন তারা প্রকৃততেও ধনী, অন্তরের দিক থেকে ধনী। তো সুতরাং দরিদ্ররা আসেননি, ধনীরাই এসেছেন। ফলে আজকের উপস্থিতি, আজকের আয়োজন গৌরবান্বিত। আমরা তপন জ্যোতি বড়ুয়া সম্পর্কে বিস্তৃত এই গ্রন্থেই পাব। ইতিমধ্যেই রুচিরা কিছুটা পারিবারিক পরিচিতি দিয়ে গেছেন এবং ইতিমধ্যে যারা আলোচনা করেছেন তারাও তার নানা দিক তুলে ধরেছেন। আমি তাকে সত্যিকার অর্থে আমার বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ মুখ, যখন 1977 সালের দিক থেকে তাকে আমি চিনি বলতে গেলে, দেখেছি। যেহেতু আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম, পাশাপাশি ইংরেজি ডিপার্টমেন্ট, সেখানে আমাদের বন্ধুরা মাইনুল, শাহিদ, সম্পদ, সুতপা এরা সকলেই ছিল। তাদের শিক্ষক হিসেবে তাকে দেখেছি। এত সৌম্যকান্তি, এত সুন্দর একজন মানুষ বা যুবক, তখন তো টকবকে যুবক তিনি, দেখে ঈর্ষা হতো যে এত সুন্দর আমি কেন হলাম না। সেজন্যেই তার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল এবং তার সৌন্দর্যের মতোই তার কথা
তার মিতভাষিতা এবং তার চমৎকার মনন আমাকে এবং আমাদেরকে মুগ্ধ করত প্রায়শ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন বেশ প্রতিযোগিতা হতো, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, ডিপার্টমেন্টে কিংবা হলে, চাকসুতে। আমি তাকে দেখেছি সেই প্রতিযোগিতাগুলোতে তাকে বিচারক হিসেবে, এবং আমারও বিচার তিনি করেছেন। আমার এখনও মনে আছে, আমি চাকসুতে একবার শ্রেষ্ঠ আবৃত্তিকারের পুরস্কার, আবৃত্তিতে প্রথম হয়েছিলাম, সেই বিচারেও তিনি ছিলেন। তো সেটা আমার জন্য একটা পরম প্রাপ্তি। তিনি আমার বিচারক ছিলেন এবং তিনি আমায় প্রথম হওয়ার মতো যোগ্য মনে করেছিলেন। আমি তার সরাসরি ছাত্র ছিলাম না কখনো, কিন্তু সততই তার ছাত্র ছিলাম। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার মেধা আমি সবসময় অনুকরণ করবার প্রয়াস করতাম বা শিখতাম নিয়ত। আমরা জানি তিনি একটি ধার্মিক পরিবারের মানুষ ছিলেন। অত্যন্ত ভদ্রজনোচিত ব্যবহার তার মধ্যে আমরা দেখেছি, এবং তার যে খুব কম কথা বলা এবং অনুচ্চ স্বরে কথা বলা, এগুলো আমাদের শিখতে বাধ্য করতো যে কীভাবে কথা বলতে হয়। এটাও বোধহয় তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া। বুদ্ধির অনুধ্যান বা ধ্যান যারা করেন, তাদের কণ্ঠস্বরের তেমন একটা উচ্চ থাকে না, তারা অনেকটা বিনয়ী হয়েই কথা বলেন। এই সব গুণাবলী তার মধ্যে আমরা জানি। সকলে আপনারা যারা উপস্থিত আছেন তারা আমার চাইতে অনেকেই হয়তো বেশি জানেন। তিনি খুব সরল, সহজ এবং নরম মনের মানুষ ছিলেন, কিন্তু তার ভেতরে একটা কঠোর চারিত্র্য ছিল যাকে তিনি ধারণ করতেন। তার বিশ্বাস থেকে তাকে নড়ানো বড় কষ্ট। সেই জায়গাতেই তাকে আমরা স্যালুট করি, তার প্রতি প্রণাম জানাই। এবং তার ভিতরে আমার মনে হয়েছে, আপাত দৃষ্টিতে তিনি খুব গোছানো একজন সংসারী মানুষ, কিন্তু তার ভেতরে একটা কোথাও যেন একটা বাউল মন ছিল। সংসারের ভিতরে এক সন্ন্যাসী হয়ে ওঠার প্রয়াস ছিল। তার সাথে আমার বেশ কয়েক বছর আগে একটা দিন, সারাদিন কাটাবার সুযোগ হয়েছিল কলকাতায়। এখানে আমি তার সাথে সারাদিন প্রায় কাটাবার সুযোগ পাইনি। কলকাতায় তিনি সকালের দিকেই তখনকার বিমান অফিসের একটি কাজে গিয়েছিলেন, টিকেটের কাজে। আমিও গিয়েছিলাম একটি কাজে, আমাদের পরিচিত একজন আত্মীয় ছিলেন ম্যানেজার, সেখানে আমার সাথে তার দেখা। এবং তার সঙ্গে সেদিন তিনি আমাকে সেখান থেকে বার করে বাংলাদেশ হাই কমিশনে নিয়ে গেলেন। তখনকার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ছিলেন আমাদের বন্ধু, আমাদের মাইনুলের ক্লাসমেট ছিল ড্যানিশের বড় ভাই। তিনি একসময় অধ্যাপনাও করতেন চট্টগ্রাম কলেজ ইংরেজিতে, এবং তার কাছে কিছু বইপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল দাদার। তিনি গিয়ে আমাকে বললেন যে যাবে, আমাদের এই সুযোগ ছাড়ি কেমন করে, এত সহজে হাই কমিশনারের কাছে যাওয়া এবং তার সান্নিধ্য লাভ করার সুযোগ। তখন তিনি জানতে পারলেন যে আমি সুব্রত বড়ুয়ার ছোট ভাই। তখন তিনি বললেন যে সুব্রতকে আমি পড়িয়েছি উচ্চ মাধ্যমিকে চট্টগ্রাম কলেজে। সেটা আমার জন্য একটা বড় প্রাপ্তি ঘটলো, নতুন এক পরিচয়। এবং আমার ড্যানিশের বন্ধু জেনে আমাকে খুব স্নেহ করলেন। তারপর আমরা সেদিন দুপুরে কোথাও একটা খেয়ে লন্ডনের সিনেমা দেখেছিলাম, এবং আমাকে জিজ্ঞেস করছে তোমার কোনো কাজ আছে কিনা। ও যে না, তেমন কোনো কাজ নেই। ও চলো আজকে আমরা একটা সারাদিন এভাবে ঘুরে বেড়াই। এই যে ঘুরে বেড়াবার পর যখন সন্ধ্যায় সিনেমা শেষ করে বেরোলাম, তখন প্রায় সন্ধ্যা হয়। তিনি একদিকে যাবেন উত্তরের দিক, আমি দক্ষিণের দিক। তখন আকাশে সন্ধ্যা নামছে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নেমে আসছে। আকাশে তখন সন্ধ্যা তারা। আমারও মনে হলো সত্যি এরকম নম্র মিষ্টি স্বভাবের সন্ধ্যা তারা আমাদের তপন জ্যোতিদা, আমাদের শ্রদ্ধেয় স্যার, তাকে আমার প্রণাম। সুপ্রিয় সুধী, এবারে
ইমন রাগে ছোট খেয়াল গাইবে কিশোরী শিল্পী স্বস্তিকা দাশগুপ্তা হৈমি। তবলা সহযোগিতায় শিল্পী রাজীব চক্রবর্তী, হারমোনিয়ামে সহযোগিতা করবেন শিল্পী প্রমিত বড়ুয়া এবং তানপুরায় শিল্পী রুচিরা বড়ুয়া।